মৃত্যুর আগে এক ঝলকে তিনি দেখে নিলেন তার প্রিয় আলেকজান্দ্রিয়া। রক্তিম সূর্য ডুবছে নীল নদের জলে। রাজপ্রাসাদের মার্বেল খচিত স্তম্ভগুলোয় আঁচড় কাটছে সময়ের নির্মমতা। বিষাক্ত অ্যাসপ সাপটি যখন তার বাহুতে কামড় দিল, তখনও তিনি হাসছিলেন। এই ছিল তার শেষ জয়, শেষ বিদ্রোহ। তিনি এগিয়ে গেলেন মহাকালের পথে। পেছনে রয়ে গেল তার প্রিয় মিশর। তিনি ক্লিওপেট্রা সপ্তম ফিলোপেটর, যার রক্তে ছিল গ্রিক আর হৃদয়ে ছিল মিশর। প্রাচীন বিশ্বের সবচেয়ে আলোচিত নারী ক্লিওপেট্রা সপ্তম ফিলোপেটরের জীবন শুধু রাজকীয় প্রতিপত্তির গাথা নয়, এক টুকরো হৃদয় বিদারক ট্র্যাজেডি। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত যেন রক্তঝরা ফুলের মতো বিকশিত হয়ে ঝরে পড়েছে ইতিহাসের পাতায়। গ্রিক রক্তে জন্ম নেওয়া এই নারী মিশরের মাটি ও মানুষকে ভালোবেসেছিলেন সমস্ত রাজনীতি ও প্রেমের ঊর্ধ্বে। কিন্তু কেন আজও তার নাম উচ্চারিত হয় গোটা বিশ্বে? কি ছিল তার পরিচয়? কি ছিল তার সংগ্রাম? কি ছিল তার পরিণতি? খ্রিস্টপূর্ব ৩২৩ সাল আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর বিশাল সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যায়। তার অন্যতম সেনাপতি টলেমি দখল করেন মিশর। শুরু হয় টলেমিক রাজবংশ, যারা ৩০০ বছর ধরে শাসন করবে নীল নদের দেশ। কিন্তু এই বংশের নিয়তি ছিল রক্তারক্তি আর অদ্ভুত প্রথায় জড়ানো। পিওর ব্লাড নামের এক ঘৃণ্য খেলায় জড়িয়ে ক্লিওপেট্রার জন্ম খ্রিস্টপূর্ব ৬৯ সালে। পিতা টলেমি দ্বাদশ আউটলেটেস ছিলেন রোমানদের তল্পিবাহক। মিশরের সম্পদ সাগর পাড়ি দিয়ে যেত রোমের কোষাগারে। ক্লিওপেট্রার শৈশব কেটেছে পিতার অযোগ্যতা আর মায়ের অদৃশ্য উপস্থিতির মধ্যে। কথিত আছে তার মা ছিলেন ষষ্ঠ ক্লিওপেট্রা, যিনি স্বামীর মৃত্যুর পর বিষপান করে আত্মহত্যা করেছিলেন। আর এই পারিবারিক অভিশাপই কি কন্যার ভাগ্যেও লেখা হয়েছিল? টলেমিকরা গ্রিক হলেও মিশরীয়দের সাথে দূরত্ব বজায় রাখতেন, কিন্তু ক্লিওপেট্রা ছিলেন ব্যতিক্রম। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন হিয়েরোগ্লিফিক ডেমোটিক, মিশরের প্রাচীন ভাষা। যখন ১৮ বছর বয়সে পিতার মৃত্যুর পর যৌথ শাসক হন ভাই টলেমি ত্রয়োদশের সাথে, তখন প্রথমবারের মতো জনসম্মুখে মিশরীয় ভাষায় ভাষণ দেন তিনি। জনতা তো হতবাক। যুগের পর যুগ ধরে গ্রিক শাসকদের অবজ্ঞার শিকার মিশরীয়রা দেখলেন রাজপ্রাসাদ থেকে একজন তাদেরই ভাষায় ডাকছে। এই মুহূর্তেই ক্লিওপেট্রা শিখেছিলেন ক্ষমতার আসল হাতিয়ার তলোয়ার নয়, মানুষের হৃদয়। ভাই টলেমি ত্রয়োদশের সাথে বিরোধ চূড়ান্ত রূপ নিলে ক্লিওপেট্রাকে নির্বাসিত হতে হয় সিরিয়ায়। কিন্তু এই নারী পিছু হটেননি। খ্রিস্টপূর্ব ৪৮ সালে রোমের মহামানব জুলিয়াস সিজার এসে পৌঁছান আলেকজান্দ্রিয়ায় টলেমিক ভাই বোনের দ্বন্দ্ব নিষ্পত্তি করতে। ক্লিওপেট্রা জানতেন এই সুযোগ হারালে সব শেষ। এক রাতের অন্ধকারে তিনি নিজেকে গালিচায় মুড়িয়ে সিজারের কক্ষে পৌঁছে দিলেন। গল্পটি কিংবদন্তিতে পরিণত হয়েছে। গালিচা খুলতেই সিজারের চোখের সামনে আবির্ভূত হলেন এক উজ্জ্বল যুবতী। মাথায় সোনার মুকুট, চোখে অগ্নিঝরা আত্মবিশ্বাস। সেদিন ক্লিওপেট্রা জয় করলেন শুধু সিজারের হৃদয়ই নয়, পুরো মিশরের ভাগ্য। সিজারের সাথে সম্পর্ক ছিল ক্লিওপেট্রার রাজনীতির অংশ। তাদের পুত্র সিজারিয়ানকে তিনি দেখতেন মিশর ও রোমের ভবিষ্যৎ সম্রাট হিসেবে। কিন্তু রোমান সিনেটে সিজারের হত্যার পর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ক্লিওপেট্রা ফিরে আসেন মিশরে। মার্ক অ্যান্টনির সাথে জোট বাঁধেন। অ্যান্টনির সাথে তার সম্পর্কে প্রেম ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল স্বার্থ। অ্যান্টনি চেয়েছিলেন রোমের সিংহাসন, ক্লিওপেট্রা চেয়েছিলেন মিশরের স্বাধীনতা।
তাদের মিলন থেকে জন্ম নেয় যমজ সন্তান, আলেকজান্ডার হেলিওস তথা সূর্য আর ক্লিওপেট্রা সেলেন তথা চন্দ্র। কিন্তু রোম এই জুটিকে দেখল পূর্বের দানব হিসেবে। অক্টাভিয়ানের প্রচারণায় তারা হয়ে উঠল সভ্যতার শত্রু। খ্রিস্টপূর্ব ৩১ সাল, গ্রিসের একটিয়াম উপকূলে রোম ও মিশর অ্যান্টনি জোটের ভাগ্য নির্ধারিত হয়। ক্লিওপেট্রার জাহাজগুলোয় আগুন লাগল। তিনি পিছু হটলেন আর অ্যান্টনি তার পিছু ছুটলেন। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রেমের পলায়ন। কিন্তু আলেকজান্দ্রিয়ায় ফিরে তারা দেখলেন সব শেষ। অ্যান্টনি আত্মহত্যা করলেন ভুল খবরে যে ক্লিওপেট্রা মারা গিয়েছেন। আর ক্লিওপেট্রা বন্দী হওয়ার আগে বেছে নিলেন মিশরীয়দের গৌরবময় মৃত্যু, অ্যাসপ সাপের বিষ। তার শেষ কথাগুলো ইতিহাসে কিন্তু ধরা নেই। তবে কি তিনি বলেছিলেন মিশর কখনোই দাসত্ব স্বীকার করবে না? ক্লিওপেট্রাকে প্রলোভনকারী বায়জি বলে উপস্থাপন করেছে অনেক রোমান ইতিহাসবিদরা, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন কূটনীতির মহামানবী, যিনি মিশরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছিলেন। তার শাসনামলে আলেকজান্দ্রিয়া হয়ে উঠেছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র। আজ যদি তিনি বেঁচে থাকতেন হয়তো বলতেন, আমি কোনো কিংবদন্তি নই, শুধু একজন মা যে তার সন্তানদের জন্য লড়েছে। ক্লিওপেট্রার মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের অংশ হয়। কিন্তু কি আশ্চর্য, আজও যখন কেউ নীল নদের পাড়ে দাঁড়ায় তখনও যেন শুনতে পায় সেই কণ্ঠ, আমি মিশর, আমি চিরন্তন।